এই মালয়েশিয়া শ্রমবাজারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বিভিন্ন রকম বিতর্কের মধ্যে ছিল। আপনার প্রথমবার ২০১৬ সালে ১০টা সিন্ডিকেটের মাধ্যমে হলো, এরপরে ২০২২ সালে এসে প্রথমে ২৫টা, পরে ১০০টা সিন্ডিকেট হলো। তো এই সাবেক সরকারের আমলে যে সিন্ডিকেটটা হয়েছে, এই সিন্ডিকেট নিয়ে চরম বিতর্ক কিন্তু রয়েছে। সেখানে দেশি বিদেশি মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা এই সেক্টরে যারা কাজ করে, পুরো দেশের মানুষ কিন্তু এই সেক্টরটাকে একটা সিন্ডিকেট সেক্টর হিসেবে মনে করে। সুতরাং ওই জায়গা থেকে যাতে স্বচ্ছতার ভিত্তিতে এই নতুন যে সরকার আসছে, এই গণতান্ত্রিক সরকার আসছে, এই সরকারের আমাদের সকলেরই প্রত্যাশা, আমাদের সবার প্রত্যাশা এখানে যেন স্বচ্ছতা ফিরে আসে, ন্যায্যতা ফিরে আসে, বৈষম্যতা না থাকে। হ্যাঁ, আমরা আশা করছি তো সেই জায়গাটাতে নিশ্চয়ই আসবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন যেটা হচ্ছে যে ধরেন নীতিগত একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে যে সেখানে কর্মী যেতে পারবে বা দুই দেশে সম্মত হয়েছে কর্মী নেবে এবং পাঠাবে, কিন্তু প্রক্রিয়াটা কি হবে? আগের মতো কি ২০, ৫০টা, ১০০টার মাধ্যমে যাবে, নাকি সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য উন্মুক্ত হবে এবং সেটা কম খরচে হবে, না আগের মতো এক্সট্রা টাকা দিতে হবে? আগে যেমন প্রত্যেকটা কর্মীর জন্য কিন্তু একটা এক্সট্রা টাকা দিতে হয়েছে। সুতরাং এই জায়গাটাতে কি হবে? এখানে কিছু বিষয় হচ্ছে, মালয়েশিয়ার একটা পার্ট আছে, মালয়েশিয়ান সরকার কিভাবে শ্রমিক নেবে, আবার বাংলাদেশ সরকার কিভাবে শ্রমিকটা পাঠাবে, বাংলাদেশের কিন্তু আলাদা পার্ট আছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ সরকারের অনেক কিছু করার কিন্তু সুযোগ আছে। আপনি দেখেন, মালয়েশিয়াতে কিন্তু 14টা কান্ট্রি, টোটাল 15টা কান্ট্রি শ্রমিক পাঠায়, এর মধ্যে নেপালও আছে। তো নেপাল সহ 14টা কান্ট্রি এক রকমের শ্রমিক পাঠাতো আগে। বাংলাদেশ শুধু ডিফারেন্ট ছিল, বাংলাদেশের ক্ষেত্রে সিন্ডিকেশন ছিল, অন্য দেশের ক্ষেত্রে এটা কিন্তু ছিল না। আপনি দেখেন, এই যে 10টা ক্রাইটেরিয়ার কথা আপনি বলেছেন, 10টা ক্রাইটেরিয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এটা আসছিল। সেখানে কিন্তু আরও ৫-৭টা দেশকে এই ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাকিস্তান, নেপাল, মিয়ানমার, কেউ কিন্তু এই ক্রাইটেরিয়া মানে নাই এবং সব দেশে শ্রমবাজার কিন্তু মুক্ত। কিন্তু বাংলাদেশে ক্রাইটেরিয়া গ্রহণ করেছে, মেনেছে, কিন্তু বাংলাদেশে শ্রমবাজার কিন্তু মুক্ত হয় নাই। অবশ্য পরে এই 10টার মধ্যে 3টা ক্রাইটেরিয়া কিন্তু শিথিল করা হয়েছে। আমাদের মন্ত্রণালয় বলেছে যে 3টা শিথিল, কিন্তু শিথিলের ক্ষেত্রে অবশ্য মন্ত্রণালয় এই যে শিথিল করেছে, এইটার জন্য যে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিদেরকে নতুন করে নোটিশ দিয়ে অ্যাপ্লিকেশন আহ্বান করবে, এটা কিন্তু করে নাই। তো এই জায়গাটা তো কিন্তু একটা স্বচ্ছতার একটা বিষয় আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে যদি ওপেন ফর অল, যেটা আমাদের দাবি ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি, আমরা মন্ত্রী এবং আমাদের উপদেষ্টা সচিব সবাইকে চিঠি দিয়েছি। সেখানে আমরা বলেছি যে সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য এই শ্রমবাজার যেন খোলা হয়। মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক নেয়, বাংলাদেশ থেকেও ঠিক সেভাবে যেন নেয়। আমাদের মানে আহ্বান শুধু এটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শ্রমিকদের স্বার্থ রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রমিকেরা অতিরিক্ত অভিবাসন খরচ দিতে হয়েছে, একটা এক্সট্রা কিছু মানি দিতে হয়েছিল তাদেরকে সিন্ডিকেটের কারণে, সেটা যাতে দিতে না হয় সেই জায়গাটাতে আমরা সরকারকে সেই বিষয়ে আমরা অবহিত করেছিলাম। আমরা আশা করছি, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ধরেন 14টা কান্ট্রি এক স্টাইলে লোক পাঠাবে আর বাংলাদেশের জন্য ডিফারেন্ট একটা নিয়ম থাকবে। এটা কিন্তু মানে দেশ হিসেবে এটা কিন্তু আমাদের একটা মর্যাদার প্রশ্ন, কিন্তু সম্মানের প্রশ্ন, কিন্তু আমাদের জন্য ডিফারেন্ট নিয়ম কেন হবে? তো সেই জায়গাটাতে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়গুলো আলোচনা করেছেন এবং দুই প্রধানমন্ত্রীর আলোচনার প্রেক্ষিতে যেহেতু একটা আলোচনা একটা রেজাল্টও হয়েছে এবং সম্মত হয়েছে নীতিগতভাবে যে শ্রমিক পাঠাবেন এবং নেবেন, সেই জায়গাটাতে বাকি যে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আছে, সেটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হতে পারে, অথবা অন্য লেভেলে মিটিং হয়ে, মন্ত্রণালয়ের লেভেলে মিটিং হয়ে সেটা হয়তো একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে বলে আমরা প্রত্যাশা করি।